সাক্ষ্য ঝিলকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখতে পায়। তখন সে ঝিলকে ডাকতে থাকে আর দৌড়াতে থাকে। আর তখনই সাক্ষ্য এক গাড়ির সাথে ধাক্কা লাগে। আর তখনই ঝিল সাক্ষ্যর কাছে আসতেই সাক্ষ্য তখন ঝিলকে বলে ওঠে, ঝিল আমি তোমাকে ভালোবাসি। এটা বলেই সে তার জ্ঞান হারিয়ে ফেলে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাক্ষ্যর গায়ে হলুদের দিন সব কিছু জানার পরেই তার ভেতরে এক বড় ঝড় ওঠে। ঠিক তখনই সে মনে মনে সিদ্ধান্ত নেয় ঝিলকে সে আবারও ফিরিয়ে আনবে। ঝিলকেই সে আবার বিয়ে করবে। সে এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে স্টেশনের দিকে ঝিলকে খুঁজতে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে রাস্তার এক পাশ দিয়ে ঝিল একা একা হেঁটে যাচ্ছে। সেই দৃশ্য দেখেই সাক্ষ্যর বুকটা ধক করে কেঁপে ওঠে। ঠিক তখনই যেন তার ভাগ্যও তাকে পরীক্ষা নিতে চাইছে। হঠাৎ করেই তার গাড়িটা খারাপ হয়ে যায়। আর কিছু না ভেবেই তখন সাক্ষ্য গাড়ি থেকে নেমে জোরে জোরে চিৎকার করতে থাকে, ঝিল, ঝিল তুমি দাঁড়াও, তুমি যাও না। আর এদিকে তখন ঝিল তার নামটা শুনে থমকে দাঁড়ায়। সে মনে মনে ভাবে, এখন আবার থেকে তাকে কে ডাকছে এখানে। সে পিছনে ঘুরে তাকাতেই সে দেখতে পায় সাক্ষ্যকে। আর সাক্ষ্যকে দেখতে পেয়েই মুহূর্তের মধ্যে তার মনের মধ্যে ভেসে ওঠে যে আজকে তো সাক্ষ্য আর চৈতির বিয়ে। এ কথাটা ভাবতেই তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে সে সেখান থেকে দ্রুত চলে যেতে শুরু করে। এদিকে তখন সাক্ষ্য কোনো কিছু না ভেবেই ঝিলের পেছনে দৌড়াতে থাকে। বারবার তার নাম ধরে ডাকতে থাকে। ঠিক সেই সময়ে দেখা যায় একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায় সাক্ষ্যর। বিকট শব্দে সে রাস্তার সাইডে ছিটকে পড়ে। মুখ থেকে একটা শব্দই বেরিয়ে আসে, ঝিল। আর এদিকে তখন চিৎকারটা শুনেই ঝিল থেমে যায়। সে ভয় পেয়ে পিছনের দিকে ফিরে তাকায়। আর ফিরে তাকাতেই যা দেখে তাতে তার পা অবসর যায়। সাক্ষ্য রাস্তা সাক্ষ্য রাস্তায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। সে কোনো কিছু না ভেবেই ঝিল দৌড়ে তার কাছে ছুটে আসে এবং এসেই সাক্ষ্যর মাথাটা নিজের কোলে তুলে নেয়। তখন ঝিল কান্নায় ভেঙে পড়ে এবং কাঁপা গলায় বলে ওঠে, তুমি এমন কেন করেছো? আমাকে তুমি কেন ডাকতে এসেছিলে কেন? সাক্ষ্য তখন কষ্টে চোখ খুলে ঝিলের দিকে তাকায় এবং খুব ধীরে ধীরে বলে ওঠে, ঝিল, ঝিল আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলেই সে তার জ্ঞান হারিয়ে ফেলে। ঝিল আর তখন নিজেকে ধরে রাখতে পারে না। সে চারিদিকে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। সে সাক্ষ্যকে কোনো রকমভাবে হাসপাতালে নিয়ে চলে যায়। আর এদিকে তখন সাক্ষ্যকে ডাক্তাররা নিয়ে যায় এমার্জেন্সিতে। এদিকে ঝিল দরজার সামনে তখন দাঁড়িয়ে একটা কথাই বলে, প্লিজ ডাক্তারবাবু, আপনারা ওনাকে সুস্থ করে তুলুন, ওনাকে আপনারা বাঁচিয়ে তুলুন। কিছুক্ষণ পর সাক্ষ্যর বাবা মা খবর পেয়ে হাসপাতালে চলে আসে। সাক্ষ্যর বাবার চোখে তখন জল। আর এদিকে তখন ঝিলকে দেখে কিছুক্ষণ তিনি চুপ করে থাকেন। তারপর ধীরে ধীরে ঝিলের মাথায় হাত রেখে বলে, ভয় পাস না মা, সাক্ষ্যর কিছু হবে না, সাক্ষ্য ভালো হয়ে যাবে। অনেকক্ষণ পর ডাক্তার বাইরে আসে। সবাই তখন দম বন্ধ করে সেই ডাক্তারের দিকেই তাকিয়ে আছে। তখন ডাক্তারটি বলে যে এখন বিপদ কেটে গেছে। মাথায় আঘাত লেগেছিল কিন্তু এখন অনেক স্টেবল। ও একটু জ্ঞান ফিরতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু তেমন কোনো বিপদ নেই। এই কথাটা শুনেই ঝিল হাঁটু গেড়ে বসে পড়ে। তার চোখ বেয়ে নামতে থাকে জল। সে মনে মনে বলে, ভগবান, আপনি ওকে ফিরিয়ে দিয়েছেন, এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি। কিছুক্ষণ পর দেখা যায় সাক্ষর জ্ঞান ফিরে আসে। ধীরে ধীরে সে চোখ মেলে তাকায়। প্রথমে সে ঝিলকেই দেখতে পায়। খুব আস্তে আস্তে বলে ওঠে, তুমি যাওনি ঝিল, তুমি আছো? ঝিল তখন শান্ত গলায় বলে, না, তুমি ডাকলে আমি তো কোথাও যেতে পারি না, না তাই না? ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে সাক্ষর মা। সাক্ষর মা তখন ঝিলকেই অপমানিত করতে থাকে। ঝিলকে নানাভাবে কথা শোনাতে থাকে। সে বলে, ঝিল, এই ঝিলের জন্য আজকে আমার এই ছেলের এই অবস্থা। ঝিলের জন্য যদি ও না এভাবে বেরোতো তাহলে ও আজকে বিয়েটা হয়ে যেত, আর এইভাবে ওর বিপদটা হতো না। আর এই কথা শুনে তো এদিকে সাক্ষ্য তখন অনেক কিছু বলার চেষ্টা করে। তখন সাক্ষর বাবা সাক্ষর মাকে চুপ করায় এবং সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় সাক্ষর মা ঝিলদের বাড়িতে এসে যখন ঝিলের মাকে রান্না করার জন্য বলে, তখনই ঝিলের মা রাজি হয় না। তখন ঝিল রাজি হয় আর বলে যে, মামি, চিন্তা করো না, আমার মা ঠিক যাবে। আমার মা তোমাদের বাড়িতে গিয়ে তোমার ছেলের আশীর্বাদের রান্নাটা করে দিয়ে আসবে। তুমি কোনো চিন্তা করো না বড় মা। তখনই দেখা যায় সাক্ষর মা বলে, আমি জানতাম ঝিল যে তুই রাজি হবি, কারণ তোদেরও তো টাকার প্রয়োজন আছে। তখনই ঝিল বলে, না না, টাকার জন্য না, তোমার ছেলে এসেছিল, আমার সঙ্গে কথা হয়েছে। সে চায় যে আমার মা যেন তোমাদের বাড়িতে যেয়ে রান্না করে, কারণ সে তো আমার পেছনে অনেক টাকা খরচ করেছে, লাখ লাখ টাকা খরচ করেছে। এই জন্য হয়তো কিছুটা শোধ করতে হবে। এই জন্যই আমরা কাজে যাওয়ার জন্য রাজি হয়েছি। তখনই মিনু বলে, কি বলছিস ঝিল? তখনই ঝিল বলে, হ্যাঁ মা, সাক্ষ্য স্যারের সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে বলেছে যে তোমাকে ওই বাড়িতে রান্না করার জন্য যেতে,
কারণ সে অনেক টাকা খরচ করেছে। সেই কথা আমাকে বলেছে। তখনই দেখা যায় যে স্বাক্ষর মা বলে, ঝিল ভুল বুঝছো আমাদেরকে। আমরা কি টাকা দিতে পারবো না? তোমাদেরকে টাকা দিয়ে দেবো। তখনই ঝিল বলে, হ্যাঁ বড় মা, তোমাদের অনেক টাকা আছে, এই জন্য আমাদের টাকা দিয়ে দেবে। কিন্তু আমাদের টাকার দরকার নেই, আমরা যাবো শুধু ঋণটা শোধ করতে। তখনই স্বাক্ষর মা বলে, তুই কি আমাদের অপমান করছিস ঝিল? তখনই ঝিল বলে, না বড় মামি, আমি তোমাদেরকে অপমান করে কথা বলছি না। তোমরা আমাদের বাড়িতে এসেছো বলেই তো এতক্ষণ তোমাদের সঙ্গে ভালো করে ব্যবহার করে কথা বলছি, ভালো কথা বলছি। অপমান করে তো কথা বলছি না বড় মা। তুমি বেজায় আমাদেরকে ভুল বুঝছো। তখনই স্বাক্ষর কাকিমণি বলে যে, ঝিল সত্যি, তুমি কিন্তু এবার আমাকে অপমান করছো, আমাদেরকে অপমান করছো সবাইকে। তখনই দেখা যায় যে মিনু বলে, বৌদি ওর কথায় কিছু মনে করবেন না, ও আসলে একটু বসে বোঝো তো, সব সময় তো এরকম এটা সেটা করে। তোমরা তো এটা ভালো করেই জানো, ওর কথায় কিছু মনে করো না। তোমরা এবার এসো, কারণ বস্তির মানুষ যদি আবার খেপে যায় তাহলে তো বুঝতে তো পারছো কী করবে। তখন আবার আমাদেরই দোষ হবে, বস্তির লোকেরই দোষ হবে। তাই তো বলছি, বস্তির লোক খেপার আগে তুমি এখান থেকে চলে যাও, তাহলে সম্মানের সঙ্গে চলে যেতে পারবে। তখনই স্বাক্ষর মা আর কাকিমণি বলে, মিনু তুমি কি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ? তখনই মিনু বলে, না বৌদি, তোমাদেরকে তাড়িয়ে দিচ্ছি না, বলছি শুধু দেখো আমাদেরও তো একটা আত্মসম্মান বলতে কিছু একটা আছে। এরপরে দেখা যায় স্বাক্ষর মা কাকিমা ওখান থেকে চলে যায়। তখন ঝিল হসপিটালে আসলে এক নার্সের সঙ্গে দেখা হয় আর বলে, ঝিল তুমি কি আজকে আবারও জয়েন করবে নাকি? তুমি তো অসুস্থ, তুমি রেস্টে থাকবে না? সাক্ষ্য তো বলেছিলেন তোমাকে 1 মাসের জন্য রেস্টে থাকার জন্য। তখনই ঝিল বলে, আমাদের মতো মানুষের আবার রেস্টে থাকা? রেস্ট আমাদের দ্বারা হবে না, আমি এখানে এসেছি একটা দরকারে। তখনই নার্স দেখা যায় বলে, তাহলে কি এখানে কি আবারও জয়েন করবে? তখনই ঝিল রেগে গিয়ে বলে, আমি কি একবারও তোমাকে বলেছি যে আমি আজকে জয়েন করতে চাই? তাহলে তুমি এত কথা কেন বলো? আমি একটু স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। এরপরে দেখা যায় যে ঝিল স্বাক্ষর বাবার কাছে এসে বলে যে, আসতে পারি মামু? তখনই দেখা যায় যে স্বাক্ষর বাবা বলে, হ্যাঁ ঝিল, আয়, তোর জন্য আমার দরজা সবসময় খোলা আছে। তখনই ঝিল বলে, ভুল হয়ে গেছে, আপনি তো স্যার। তখনই দেখা যায় যে স্বাক্ষর বাবা বলে, না, তুই যেটা প্রথমে বলেছিলিস সেটাই বলবি, আমাকে মামু বলেই ডাকবি, স্যার বলতে হবে না। এতদিন যেহেতু স্যার বলিসনি, এখন স্যার আর বলতে হবে না। আমি আগেও তোর মামু ছিলাম, এখনও তোর মামুই আছি, তাই জন্য কিছু বলতে হবে না। এরপরে দেখা যায় ঝিল বলে, আমি একটি দরকারে মামু এসেছি তোমার কাছে। তখনই স্বাক্ষর বাবা বলে, কী হয়েছে? তখনই দেখা যায় ঝিল একটি রেজিগনেশন লেটার দিয়ে বলে, এই চিঠিটা একটু পড়ুন মামু। তখনই দেখা যায় যে স্বাক্ষর বাবা বলে, এটা কিসের চিঠি, আমাকে বল তো। তখনই স্বাক্ষর বাবা দেখে যে ওটা একটা রেজিগনেশন লেটার। তখনই বলে যে, ঝিল তুই এটা কি করছিস? এটা করিস না মা, এটা করলে ভালো হবে না, তোর এই চাকরিটার প্রয়োজন আছে। তখনই ঝিল বলে, না মামু, আমি এখানে চাকরি করতে চাই না, আমি এই হসপিটালে চাকরি করব না। তখনই স্বাক্ষর বাবা বলে, কেন? শুধু আমাদের বাড়ি থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে তাই? স্বাক্ষর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তাই এখানে চাকরি করতে চাচ্ছিস না? তখনই ঝিল বলে, না বড় মামু, আমি এখানে চাকরি করতেই চাই না, আমি আসলে শহরেই থাকতে চাই না, আমি শহর থেকে অনেক দূরে চলে যেতে চাই। তুমি তো খুব ভালো করেই জানো যে আমাদের পরিবারের কী অবস্থা। ওই পরিবারের তো হাল ধরতে হবে। বাবাও তো চলে গেছে, দিদিও শ্বশুরবাড়ি থেকে এই বাড়িতে এসে আছে, এখন তো সংসারটা চালাতে হবে। তাই এখান থেকে দূরে কোথাও যাব, তাহলে হয়তো বেশি টাকার বেতন পাবো, তাহলেই চলে যাবে। তখনই স্বাক্ষর বাবা বলে, ঝিল এটা কিন্তু ভালো হচ্ছে না, তাহলে আমি বেতনটা বাড়িয়ে দিই কিছু। তখনই ঝিল বলে, না না বড় মামু, আমার ওপরে দরদ দেখাতে হবে না, আমি এটা চাই না। আমি যে বেতন পাচ্ছিলাম সেটা ঠিক আছে, কিন্তু আমি এখানে থাকতে চাই না বড় মামু, তুমি একটু বোঝার চেষ্টা করো। তখনই স্বাক্ষর বাবা বলে, কেন রে, কী হয়েছে, আমাকে খুলে বল মা, তুই তো আমাকে সব কিছু বলিস। তখনই ঝিল বলে, না না বড় মামু, সেরকম কিছুই হয়নি, আসলে বললাম আমি এই শহরে থাকতে চাই না, তাই এই কথাটা বললাম। তখনই দেখা যায় যে স্বাক্ষর বাবা বলে, তাহলে তোর গানের কি হলো? তখনই ঝিল বলে, আমার দ্বারা গান টান হবে না, আমাদের মতো গরিব মানুষের আবার কিসের গান? তখন স্বাক্ষর বাবা বলে, আমি গান টান তো করবেই ছেড়ে দিচ্ছি মামু, আমি আর গান গাইবো না। তখনই স্বাক্ষর বাবা বলে, ঝিল তোর গান শুনতে তো ভালো লাগে, আমার কাছে অনেকই ভালো লাগে, তাই গানটা ধরে রাখলে ভালো হতো না? তখনই ঝিল বলে, না বড় মামু, এই গান টান আমি আর করবো না, সব কিছু ছেড়ে এই শহর ছেড়ে চলে যেতে চাই। বাবাও তো শহর ছেড়ে চলেই গেছে, একটা চাকরি পেয়ে গেছে সেখানে, আমিও ঠিক ভালো একটা চাকরি পেয়ে যাব। তখনই স্বাক্ষর বাবা বলে, তাহলে আমি কি আমার বন্ধুবান্ধবদের যারা আছে তাদেরকে বলে দেবো যে একটা চাকরির জন্য? তখনই দেখা যায় যে ঝিল বলে, না না বড় মামু, আমি কারোর সাহায্য নিয়ে চাকরি পেতে চাই না, আমি নিজের যোগ্যতায় চাকরি পেতে চাই। আসলে আমি তো অত পড়াশোনা করিনি, সামান্য পড়াশোনা করেছি, এটুকু দিয়ে যে চাকরি হোক না কেন সেই চাকরি আমি করব। কিন্তু ইন্টারভিউ দিয়ে আমি চাকরি পেতে হবে,
আমি কারোর দয়ায় চাকরি করতে চাই না। তখনই সাক্ষর বাবা বলে, তুই এভাবে কথা বলছিস কেন? ঝিলমা, আমি কি তোর ওপরে কোনো দয়া করছি? আমি তো তোকে খুব ভালোবাসি, এই জন্যই আমি এই কথাগুলো বলছি। আসলে আমার খুব লজ্জা হচ্ছে যে আমার ছেলেটাকে আমি ঠিকমতো মানুষ করতে পারিনি। সে আমার মতো হয়নি যে সম্পূর্ণ আলাদা হয়েছে। সে এত কিছুর পরেও সে তাকে ছেড়ে দিয়েছে ওই মেয়েটাকে বিয়ে করার জন্য। সেটাই তো বুঝতে পারছি না। আমি তোকে খুব ভালোবাসি রে ঝিল। তোর জন্য আমি অনেক কিছুই করতে চাই, কিন্তু কিছুই করতে পারলাম না। তখনই দেখা যায় যে ঝিল বলে, আমি অত কথা শুনতে চাচ্ছি না মামু। তুমি শুধু আমার এই রেজিগনেশন লেটারটাই সই করে দাও। আমি এটা হলেই যথেষ্ট। আমি আর এখানে চাকরি করতে চাই না। তখনই দেখা যায় যে সাক্ষর বাবা বলে, মা, তুই আমাকে ভুল বুঝিস না। আমি যা কিছু করছি তোর ভালোর জন্যই করছি। তখনই ঝিল বলে, মামু, অনেক ভালো করেছো, আর ভালো করতে হবে না, এবার অনেকটা ভালো হয়ে গেছে। তখনই দেখা যায় যে সাক্ষর বাবা বলে, আচ্ছা ঝিল, তাহলে সাক্ষ্যকে ডাকি এখানে। তখনই দেখা যায় ঝিল বলে, কেন? কেন সাক্ষ্যকে ডাকতে যাবে মামু? তুমি সইটা করে দিলেই তো হয়ে যায়। তখনই দেখা যায় সাক্ষর বাবা বলে, না ঝিল, তুই আমাকে ক্ষমা কর। আমি এটা করতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ সাক্ষ্য করবে। আমি তো তোর সঙ্গে অন্যায়টা হতে দিতে পারবো না, বা আমি তোকে খুব ভালোবাসি, বিশ্বাস কর তুই। আর আমার ছেলের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে তোকে চিনতে পারলো না। তখনই ঝিল বলে, না বড়বাবু, এভাবে কথা বলবে না। তোমার এভাবে কথা বলা মানায় না। আসলে আমার সঙ্গে যা হয়েছে আমি মেনে নিয়েছি, কারণ ওনারও তো ইচ্ছা হয়নি বিয়ে করার জন্য। ওনারও তো জোর করে বিয়েটা দেওয়া হয়েছে, তাই না? আমারও জোর করে বিয়েটা দেওয়া হয়েছে সেদিন। তাই আমরা দুজনেই এই সম্পর্কটাতে ভালো ছিলাম না, এই জন্যই তো আলাদা হয়ে গেছি। এটা তো ভালো হওয়ার কথা ছিল। তখনই দেখা যায় সাক্ষর বাবা সাক্ষ্যকে ফোন করে